ওই ধারটায় যেখানে আরও দুজন ভদ্রলোক বসে আছেন তাদের পাশে এনে বসাও। বক্তৃতা থামিয়ে একগাল হেসে তিনি বললেন। সম্মুখীন হয়ে সেইখানে বসতে গিয়ে লোকনাথ হাঁ হয়ে গেল। যে দুজন লোক ফাঁক হয়ে মাঝখানে তার জায়গা করে দিলে তারা আর কেউ না, বনমালী আর জয়কেষ্ট। নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে ঢেউয়ে আজকের গল্প পড়ব শিবরাম চক্রবর্তীর লেখা গ্রন্থ বড়দের হাসি খুশি থেকে আমটি আমি খাবো পেড়ে। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প আমটি আমি খাবো পেড়ে। লেখক শিবরাম চক্রবর্তী। নানা ভঙ্গির দৃষ্টি আছে, কিন্তু দৃষ্টিভঙ্গি জিনিসটা তাদের থেকে পৃথক। কালিদাসের কালের কটাক্ষ এখনো দেখা যেতে পারে, কিন্তু সেকালের দৃষ্টিভঙ্গি মেলে না। দৃষ্টিভঙ্গি বদলায়, বদলাতে বাধ্য। আবার দৃষ্টিভঙ্গির তারতম্যও আছে। আপনার এবং আমার দৃষ্টিভঙ্গি এক নয়। আপনি যাকে গরু দেখছেন আমি তাকে গুরুর মতো দেখতে পারি। আপনার চোখে যে শস্য ছাড়া কিছু না, আমি তাকে শীর্ষস্থানীয় দেখি। আপনি যাকে গোলালু দেখছেন আমার কাছে তা শাঁকালু। জিনিসটা হয়তো একই রূপই, কিন্তু দেখবার দোষে কিংবা গুণে বিভিন্ন রূপে দেখা দেয়। দৃষ্টিভঙ্গির মজাই এই। প্রেমে পড়াটাও দৃষ্টিভঙ্গির ব্যাপার। তাছাড়া কি, এক দৃষ্টিতে যেটা প্রেম, অন্য দৃষ্টিতে এবং অন্যের দৃষ্টিতে সেইটাই নোংরামো। আবার বই, কাপড়, প্রেম, খানা, ডোবা এসবই পড়বার জন্যে হলেও এদের প্রত্যেকের পাঠ আলাদা। কিন্তু পাঠে আলাদা বলে ভ্রম হলেও আসলে আলাদা নয়। এইখানেই মশাই দৃষ্টিভঙ্গির মারপ্যাঁচ। কটাক্ষ কালো চোখে এবং কটা চোখে সমান মারাত্মক হতে পারে, সর্বদাই মারাত্মক হতে পারে। কিন্তু দৃষ্টিভঙ্গির রং ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। তা কি পূর্ব রাগে, কি অনুরাগে, আর কি অস্তরাগে, আর কি বা ঘোরতর রাগে। দৃষ্টিভঙ্গির এই ছলনায় একটু আগে যা প্রেমে পড়া বলে বোধ হয়েছিল, একটু পরেই তাকে পেঁচে পড়া বলে জ্ঞান হয়। আগের পালার মুহূর্তপূর্ব লায়ন পর মুহূর্তে পলায়নে পরিত্রাণ পেতে চায়। পুরুষ সিংহ অবলীলায় লক্ষ্মীলাভ করেও পরিত্যাগ করতে পারলে বাঁচে। দৃষ্টিভঙ্গির এই পরিহাস এই কাহিনীর নায়ক লোকনাথের অদৃষ্টে ঘটতে দেখা গেছিল। লোকনাথ, জয়কেষ্ট আর বনমালী তিন বন্ধুতে বসে জুতো পালিশ করছিল তাদের সান্ধ্য ভ্রমণের পূর্ব পরিচ্ছেদে। হঠাৎ লোকনাথ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, এই জীবনটা দেখছি বৃথাই গেল, কিচ্ছু হলো না। প্রায় 1 মাস ধরে ফি সন্ধ্যায় ঠিক বেরুবার মুখটিতেই এই মন্তব্য ওর মুখে শোনা গেছে। ওর বন্ধুরা শুনেছে, কোনো প্রশ্ন তোলেনি। কিন্তু জয়কেষ্টর আজ অসহ্য হলো। সে বলে উঠল, কেন, এই বুট পালিশটা কি এতই খারাপ? জুতোর পালিশটা সেই কিনে এনেছিল। জুতোর পালিশ নয় মুখু, বুকের মালিশ। প্রেমের কথা হচ্ছে। প্রেমে না পড়তে পারলে জীবনই ব্যর্থ, বেঁচে লাভ? জবাব দিয়েছে লোকনাথ। প্রেমে পড়াকে আমি অধঃপতন বলে মনে করি। এই বলে জয়কেষ্ট ফের নিজের জুতোয় মনোযোগ দিয়েছে। রোজ তিনজনে মিলে বেড়াতে বেরিয়ে কি যে হয়! কেন রোজ রোজ একসঙ্গে না বেরোলে কি চলে না? বনমালী কিন্তু অন্য কথা এনেছে। কেন আলাদা আলাদা বেরোলে হয় কি? হঠাৎ 12 রাজপুতের 13 হাঁড়ি কেন হে? জয়কেষ্ট অবাক হয়।
হাঁড়ির খবর বার হয় তখন। বনমালী হাটে ভাঙে, তাহলে আমরা নিজের নিজের ভাগ্য যাচাই করে দেখতে পারি। একসঙ্গে ত্রহস্পর্শ ঘটিয়ে কারো ভাগ্যেই কোনো লাভ হয় না দেখা যাচ্ছে যখন। বনমালীর কথাটা লোকনাথের থেকে অন্য শোনালেও এবং একটু বন্য শোনালেও বস্তুত দুটো কথাই এক কথা, দৃষ্টিভঙ্গি বিভিন্ন, কিন্তু দ্রষ্টব্য এক। জয়কেষ্টর নজর কিন্তু জুতোর দিকেই। তবু সে আবার ঘাড় তুলে বলল, তার মানে? তার মানে আমি বলতে চাই, আজ আর আমি তোমাদের সঙ্গে বেড়াতে যাচ্ছি না। আজ আমি একলা একলা বেড়াবো, এবং আজ থেকে রোজ রোজ রোজ, এমনকি যদি দরকার হয় আমি অন্য মেসে সিট নিতেও রাজি আছি। এই কথা বলেছে বনমালী। তোমাদের সঙ্গ সুখে আমি মারা গেলাম, অভিযোগের উপরে আবার তার অনুযোগ। শুনছো ওর কথা? জুতো ফেলে জয়কেষ্ট লোকনাথের মুখের দিকে তাকালো। ও আমাদের জয়েন্ট ফ্যামিলি ছেড়ে পৃথক হয়ে যেতে চায়। শুনছো তো? তুমি তো একটু আগে প্রেমের কথা শোনাচ্ছিলে। ওর কথায় নিশ্চয়ই তোমার হৃদয়ে আঘাত লেগেছে, প্রাণে খুব ব্যথা পেয়েছে আশা করি। আমাদের অভাবে বোধ হচ্ছে ওর তেমন অসুবিধে হবে না। ভাব করবার মতো কাউকে পেয়েছে বলে মনে হয়। লোকনাথ সন্দেহ করে। পেয়েছেই তো। বনমালীর জবাব জয়কেষ্টর কানে জয়ধ্বনির মতোই বাজে। সে জন্যই তো তোমাদের লেজে বেঁধে নিয়ে ঘুরতে আর রাজি নই। তোমরা আমাকে মুক্তি দাও ভাই। 1 মাস কলকাতায় এসেছি, দেশের কলেজ থেকে একসঙ্গে পাশ করে বেরিয়েছি। এখানে এসে এক বাসায় উঠেছি, পোস্ট গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হয়েছি, একসঙ্গে ঘুরে কলকাতার এক একটা রাস্তা 100 বার করে চষেছি। একত্র সিনেমায়ও গেছি, কিন্তু খুব হয়েছে, আর না। এই লেজে লেজে গাঁট ছড়া থেকে এবার আমি মুক্তি চাই। আমার মনের মতো একটি মেয়ে আমি খুঁজে বার করব। এমন একটি মেয়ে, সে যেমন সুন্দর তেমনই স্মার্ট। তোমাদের আড়াআড়ির থেকে, তোমাদের বিষদৃষ্টির আড়ালে একলা আমি তার সঙ্গে আলাপ জমাবো, ঘুরবো, বেড়াবো, এমনকি একসঙ্গে সিনেমাতেও যেতে পারি। ও চাল মারা হচ্ছে, বুঝি না আমি? জয়কেষ্ট তথাপি বুঝি সংশয় দোলায় দোলে। বনমালী সত্যি সত্যিই তাদের সঙ্গ ছাড়বে তা যেন ভাবতে পারে না। মেয়ে অত সস্তা নয় হে, সে বলে। হয়তোবা ওই বলে বনমালীকে দুর্বল করতে চায়। চাল কি ডাল দেখতে পাবে এখনই। এই বলে জুতো পায় বনমালী বেরিয়ে গেল তৎক্ষণাৎ, গট গট করেই। ফিরেও তাকালো না একবার। জুতো পালিশ মুলতুবি রেখে জয়কেষ্ট চুপ করে রইল। অনেকক্ষণ পরে সে মুখ খুলল। আচ্ছা, কি হয় মেয়েদের সঙ্গে ভাব করে বলো তো? আমি তো কোনো লাভ দেখি না। সবাই মেয়ে মেয়ে করে পাগল। একটা মেয়ে পেলে যেন বর্তে যায়, হাতে স্বর্গ পায় যেন। আমি তো ভাই এর মাথা মুন্ডু কিছু বুঝি নে। সত্যি বলতে, ব্যাপারটা পরীক্ষা করে দেখবার জন্য সেদিন একটা মেয়ের সঙ্গে কথা কইতে গেছলাম। এমন কিছু খারাপ কথা না, কিন্তু তাতেই যা কাণ্ড বাঁধল। জানি আমি, বলল লোকনাথ। আমি তো কাছেই ছিলাম গো। মেয়েটা বলল, আপনি কীরকম ভদ্রলোক মশাই? চেনা নেই, শোনা নেই, গায়ে পড়ে কথা কইতে এসেছেন। এমন বেয়াদপি করলে এক্ষুনি আমি চেঁচিয়ে লোক জড়ো করব। রে বাবা, ভাবতেও বুক কাঁপে। এখনো আমার বুক গুড়গুড় করছে। জয়কেষ্ট শিউরে উঠল। জুতো পায় খটমটিয়ে চলা কলকাতার এসব মেয়েরা কি রে, বুকের ওপর দিয়ে হেঁটে যায়। লোকনাথ বলে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তবু ওদের পায়ের তলায় পড়ে থাকাও সুখের, নইলে বুকের ফুটপাত তো ফাঁকা রে ভাই। বুঝেছি, তোমাকেও ওই ব্যারামে ধরেছে। তুমিও আমাদের ছেড়ে যাবে, তুমিও দাগা দিয়ে যাবে আমাদের প্রাণে। তবে আর কেন অনর্থক তোমার বিরহ যন্ত্রণা সহ্য করার জন্য অকাতরে পড়ে থাকা? আমি বরং আগে বিদেয় হই।
এই বলে পালিশের কাজ আর না বাড়িয়ে জুতো পায়ে জয়কেষ্ট বিদায় নিল। তুমিও গেলে অবশেষে? তিরোহিত ছায়ার দিকে তাকিয়ে লোকনাথ ডুকরে ওঠে। যাও, আমি একলাই থাকবো। আমার জীবন তো গোল্লায় গেছে, আমি আর কোথায় যাব? লোকশূন্য ঘরে লোকনাথ একাই পড়ে থাকলো। একটা বই নিয়ে নাড়াচাড়া করলো খানিক, কিন্তু একলা একলা বেড়াতে কি ভালো লাগে? কি হবে বেরিয়ে? কোথায় বা বেড়াবে? অগত্যা বিছানায় লম্বা হয়ে কড়িকাঠের দিকে চোখ তুলে চুপ করে পড়ে রইল লোকনাথ। 8 ঘন্টা এইভাবে পড়ে থাকার পর তার মনে হলো, কড়িকাঠের চেয়ে অধিকতর রমণীয় কলকাতায় কি কিছু নেই? পথে ঘাটে ইতস্তত সর্বত্রই যাদের ছড়ানো দেখা যায়, তাদের তুলনায় কড়িকাঠ কোন হিসেবে অধিকতর দর্শনীয় এবং বাঞ্ছনীয়? হতে পারে তারা গায়ে পড়তে গড়রাজি, কথা পারতে রাজি নয়, কিন্তু চোখে পড়তে তো তাদের আপত্তি নেই। চোখে দেখাটাই কি কম হলো? নাগালে পাবার চেখে দেখবার স্বাদ না করে কেবল চোখে চোখে স্বাদ পাবার বাধা কি? আপন মনে ইত্যাকার জিজ্ঞাসাবাদের সদুত্তর লাভ করে সেও পড়ল বেরিয়ে। যদিও তার জুতো তখনও জুৎসই হয়নি, অপালিশ থেকে গেছিল, তবুও সে দ্বিধা করল না। এক পাটি জুতোর চাকচিক্যই নিজের পদমর্যাদার পক্ষে যথেষ্ট বলে তার মনে হলো। তাছাড়া চেহারাটা তার একটু ঝকঝকে ছিল। দুটো পাটি যদি মুখের মতো না হয়, ক্ষতি কি? সন্ধে হয় লোকনাথ বেরিয়েছে, সঙ্গীহীন, বন্ধুহীন। চারধারের এত লোকের মধ্যে অনাথ বালকের মতো ঘুরছে লোকনাথ। রাস্তাগুলোও হেঁটে হেঁটে ওর মুখস্থ হয়ে যাওয়া। তাদেরও কোনো আকর্ষণ ছিল না, কোনো কোণেই কোনো রোমাঞ্চের রস বা রহস্যের হাতছানি অপেক্ষা করে নেই। অভ্যেস হয়ে যাওয়া পাড়ার অভ্যস্ত চায়ের দোকানে সান্ধ্য চা পান করে ত্রিসন্ধ্যার নিত্যকর্ম সেরে নিয়ে ফের সে পা বাড়িয়েছে। নিরুদ্দেশের পথে নয়, নিরুদ্দেশের পথে না হলেও নিরুদ্দেশ্যের পথে। কিন্তু এবার সে যেন উৎসাহজনক কিছু দেখল। একটি তরুণী চলছিল তার আগে আগে, বেশ ছিমছাম, ফিটফাট, সুবেশিনী। পা চালিয়ে লোকনাথ তার পাশাপাশি পৌঁছে দেখল তার দৃষ্টিভঙ্গি ভুল বাতলায়নি নেহাত। একটি মেয়ে আছে যে কোনো কোণ থেকে, এমনকি পেছন থেকেও, যাদের একটুখানি কেবল কানের পশ্চাৎভাগ দেখলেই মনে হয় যে নিশ্চয়ই ও সুন্দর। তারপর সামনে এসে দেখেও সে ধারণা বদলাবার কোনো কারণ দেখা যায় না। মেয়েটি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনকারিণী তাদেরই একজন। কিন্তু কি করে কথা পারা যায়, মস্ত সমস্যাই। একটু ইতস্তত করে লোকনাথ বলে উঠল, হঠাৎ, কোথাও যাচ্ছেন বুঝি? মেয়েটি চমকে উঠে ফিরে তাকালো। হ্যাঁ, কেন বলুন তো? ভাবছিলুম যে আপনি বোধহয় আমার পথেই চলেছেন, তাই এমনি জিজ্ঞেস করলুম। লোকনাথ জড়িয়ে জড়িয়ে বলে, তাই ভাবছিলুম যে একটুখানি হয়তো আমরা একসঙ্গেই যেতে পারি। অবশ্যই আপনি যদি কিছু না মনে করেন তা চলুন না, আপত্তি কি? মেয়েটি বলল, আপনি কোন দিকে যাবেন? আমার কোনো দিকবিদিক নেই, এমনিই বেরিয়েছি। তা বেশ তো, ভালোই তো। মেয়েটি হাসল এবার। তরুণীর তেমন কোনো দ্বিধা দেখা গেল না। লোকনাথের একটু কেমন ঠেকলেও সে আশ্চর্য হলো না। তার সঙ্গ তার বন্ধুদের কাছে অসুখ বলে মনে হলেও অচেনা মেয়ের কাছে অসহ্য নাও হতে পারে। তাছাড়া প্রথম দর্শনেই যেসব দুর্ঘটনা ঘটে বলে শোনা যায়, তার সবই তো একেবারে মিথ্যে না। তার সবটাই যে মিলিটারি লরির মুখোমুখি ঘটবে এমন তো নাও হতে পারে। মেয়ে ও মিলিটারি লরিতে অপমৃত্যু আর প্রেমে কিছু কিছু মিল থাকলেও
গড় মিল কি তেমনই নেই? আর সবে তো এখন দর্শনের এই প্রথম অধ্যায়, এই প্রিয় দর্শনের। আলাপের প্রথম ফাঁড়াটা কাটিয়ে এবং জয়কেষ্ট সুলভ কোনো প্রতিক্রিয়া হতে না দেখে লোকনাথ এবার আরও একটু দুঃসাহসী হলো। বলল, চলুন না, কফি হাউসে যাওয়া যাক। আপনার আপত্তি আছে? না ধন্যবাদ, কফি আমি খাইনি। আপনার যদি তেমন তাড়া না থাকে আর ঘন্টা আড়াইয়ের অবসর থাকে যদি, তাহলে একটা সিনেমায় টিনামায় গেলে কেমন হতো? লোকনাথ আরও একটু অগ্রসর হয়। অনর্থক কেন পয়সা নষ্ট করবেন, বলল মেয়েটি। এই প্রশ্নের কি উত্তর দেবে লোকনাথ? প্রেমে পয়সার খরচা আছেই, সূত্রপাতেও আছে, সূচিপত্রেও আছে, সূচিকা ভরণে তো রয়েছেই। এ নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। কথাটা বাহুল্য মাত্র। তার উত্তর দেওয়া আরও বাহুল্য বিবেচনা করে লোকনাথ নিরুত্তর হয়ে রইল। তার চেয়ে আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারি যেখানে একটি পয়সা খরচ নেই, মেয়েরা আছে, গান টান আছে, সময়টা বেশ আনন্দে কাটবে। যাবেন? বলে মেয়েটি একটু থামে। অবশ্যই ঘন্টা খানেক নষ্ট করবার মতো সময় যদি আপনার হাতে থাকে। আপনার সঙ্গে যাওয়াটা কি সময় নষ্ট করা? লোকনাথ ক্ষুদ্র কণ্ঠে বলে। কি যে আপনি বলেন! লোকনাথ মেয়েটির সঙ্গে সঙ্গে চলে, ভাবতে ভাবতে যায়। কবি যে বলে গেছেন, প্রেমের ফাঁদ ভুবনে পাতা, কথাটা একেবারে যাতা নয়। ফাঁদ তো পাতাই রয়েছে, সাহস করে পা দিতে পারলেই হয়। তক্ষুনি পদস্খলনের সঙ্গে পাতঞ্জল যোগ ঘটবে। প্রেম সবসময়ই নিপাতনে সিদ্ধ, কখনো ছেলের দিক থেকে, কখনো বা মেয়ের দিক থেকে। কিন্তু সর্বদা যারা উঠে পড়ার তালে থাকে, সেই সতর্করা কখনো ভালো করে প্রেমে পড়তে পারে না। প্রেম যেমন প্রথম দর্শনের এক চেটে রীতিমতো ভাবে পড়া, তেমনই তার দ্বিতীয় চোট, চোখ কান বুঝে পড়া চাই। চলতে চলতে পড়া হচ্ছে তার চাল, পড়তে পড়তে চলা তার চলন। প্রেমের এই একমাত্র পাঠ আর অদ্বিতীয় পথ। এভাবে যতই সে ভাবে ততই তার রোমাঞ্চ হয়। অভাবিতভাবে কত সহজে প্রেমের পথে পা বাড়িয়েছে ভেবে সে অবাক হয়ে যায়। আরও খানিক চলবার পর তারা একটা থামওয়ালা মস্ত বাড়ির সামনে এসে থামে। তারপরে মেয়েটি তাকে নিয়ে ভেতরে ঢোকে। প্রকাণ্ড হলঘরের মতোই বিস্তর বেঞ্চি পাতা, কিন্তু তার বেশিরভাগই ফাঁকা পড়ে আছে। সামনে একটুখানি থিয়েটারের স্টেজের মতন দেখা যাচ্ছে, কিন্তু কোনো সিন সিনারি নেই এবং সেখানে একটি মাত্র অভিনেতা, যদি তিনি অভিনেতাই হন। নাটকটা যে কি, লোকনাথ তার আঁচ পেল না। তবে অভিনেতার চাঁচা চোলা গলা আর দাড়ি বেশ পালিশ করা, এটা সে লক্ষ্য করল। দর্শক সংখ্যা মুষ্টিমেয়। জনবিশেক লোক ইতস্তত বিক্ষিপ্ত হয়ে বসে। বৃদ্ধ ভদ্রলোকটি বলছিলেন, আজকালকার ছেলেদের ধর্মে মতি নেই, সিনেমার রুচি। আগে আমাদের সমাজের প্রত্যেক উপাসনায় লোক ধরত না, এখন তাদের রাস্তা থেকে ধরে ধরে আনতে হয়। এমন সময় মেয়েটি এগিয়ে এসে বিবৃতিদাতাকে সম্বোধন করল, বাবা, আমি আর একজন ভদ্রলোককে নিয়ে এসেছি। বেশ করেছো মা, ওকে সামনে নিয়ে এসো। ওই ধারটায় যেখানে আরও দুজন ভদ্রলোক বসে আছেন, তাদের পাশে এনে বসাও। বক্তৃতা থামিয়ে একগাল হেসে তিনি বললেন। সম্মুখীন হয়ে সেইখানে বসতে গিয়ে লোকনাথ হাঁ হয়ে গেল। যে দুজন লোক ফাঁক হয়ে মাঝখানে তার জায়গা করে দিলে, তারা আর কেউ না, বনমালী আর জয়কেষ্ট।